দর্শক, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরই বিচার প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেটাকে কেন্দ্র করে নতুন নতুন অনেক আলোচনা সামনে আসছে। এবার শেখ হাসিনার নামে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তার ঢাকার যে বাড়ি সুধা সদন, গণভবনের বাইরে তার নিজস্ব বাড়ি সুধা সদনের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেন তিনি আদালতে হাজির হন, এমনটাই আমরা দেখেছি। শেখ হাসিনাকে নিয়ে অনেক আলোচনা রয়েছে। সরকার ইন্টারপোলের সাহায্য চেয়েছিল, ভারতের দ্বারস্থ হয়েছিল, তারপরে অনেক জল আসলে গড়িয়েছে। এখানে অনেক ধরনের প্রশ্ন সামনে এসেছে। সরকার কি আদৌ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়, নাকি ব্যাপারটাকে জিইয়ে রেখে এক ধরনের এটা নিয়েই কার্যক্রম শেষ করতে চায় সরকার? নানা রকমের প্রশ্ন সামনে আসছে। আওয়ামী লীগের নেতারাও নানা রকমের কথা বলার চেষ্টা করছেন নিজেদের পক্ষে, কখনো সরকারের বিপক্ষে। সরকারের অবস্থান কি আদতে শেখ হাসিনা বিষয়ক? সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে কি আদৌ সরকার ভারত থেকে ফিরিয়ে আনতে চায়? সেই দিকে সরকারের মনোযোগ রয়েছে? আন্তর্জাতিক অঙ্গনের সহযোগিতা কিংবা সাপোর্ট কি সরকারের রয়েছে? সেই আলোচনাগুলো করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, শেখ হাসিনাকে আদৌ সরকার ফিরিয়ে আনতে চায় কিনা, নাকি এই ব্যাপারটাকে জিইয়ে রেখে সরকার তাদের যে মেয়াদ, সেই মেয়াদটা পূর্ণ করে নির্বাচন দিয়ে চলে যেতে চায়? সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গতকালকে আমরা দেখেছি শেখ হাসিনার নামে বাংলাদেশের বেশ কিছু জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং তাকে ফিরে এসে আদালতে এসে আত্মসমর্পণ করতে হবে এমন কথা বলা হয়েছে। এবং শেখ হাসিনার ঢাকার যে ঠিকানা সুধা সদন, সেই সুধা সদনের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে এমনটাও বলা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুটো প্রশ্ন এখানে। সেটা হচ্ছে, সুধা সদন কি আস্ত রয়েছে? সুধা সদন কি অক্ষত রয়েছে? সেখানে কি কোনো মানুষ বাস করে, কিংবা মানুষ বাস করার মতো উপায় রয়েছে 5 আগস্টের পরে? সুধা সদনকে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই খবর তো সরকারও জানে, সাধারণ মানুষও জানে, আন্তর্জাতিক মাধ্যমও জানে। তাহলে কার কাছে সরকার সেখানে চিঠি পাঠালো? আরেকটা ব্যাপার হচ্ছে, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো, চিঠি পাঠানো হচ্ছে। সরকার কি জানে না শেখ হাসিনা ভারতে রয়েছে? যেখানে ভারতের সঙ্গে ভারতের চিঠি পর্যন্ত দিয়েছে সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক মিটিং হয়েছে শেখ হাসিনাকে নিয়ে। তারপরেও পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া, তার বাসায় চিঠি পাঠানো, এগুলো এক ধরনের লোক দেখানো কার্যক্রম কিনা, সেই প্রশ্নটা বিভিন্ন তরফ থেকে আসছে। সেই কারণেই প্রশ্ন উঠেছে, শেখ হাসিনাকে কি আদৌ এই সরকার ফিরিয়ে আনতে চায় কিনা। সেই ব্যাপারে অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং আলোচনা করে বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে সরকার কি ভাবছে, এবং সরকার সম্পর্কে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি ভাবছেন। আমরা জানি যে সরকার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে শেখ হাসিনাকে সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফিরিয়ে আনার জন্য। বিভিন্ন সূত্র মতে শোনা যায় যে অন্তত 4 বার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সরকার, কিন্তু ইন্টারপোল সরকারের আবেদনে সাড়া দেয়নি এখন পর্যন্ত। গত নভেম্বরে প্রথম ইন্টারপোলের সাহায্য চাওয়া হয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে। ইন্টারপোল যেন রেড নোটিশ জারি করে এবং ইন্টারপোলের যে সদস্য দেশগুলো, সেই সমস্ত দেশে সেই নোটিশ যেন পাঠানো হয়, যেন সেই নোটিশের ভিত্তিতে যে দেশে তারা রয়েছে সেই দেশের সরকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু ইন্টারপোল এই ব্যাপারে কোনো ধরনের সাপোর্ট বাংলাদেশ সরকারকে করেনি, করতে দেখা যায়নি। কেন করলো না? ইন্টারপোল কেন সাড়া দিচ্ছে না? এটা একটা বড় প্রশ্ন। তাহলে কি ইন্টারপোল মনে করছে যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলাগুলো রাজনৈতিক মামলা এবং রাজনৈতিক বিবেচনায় মামলা? যে মামলাগুলো করা হয়েছে
এবং যেসব খুনের মামলা করা হয়েছে সেই সবগুলোতেই বলা হয়েছে যে খুনিরা যারা খুন করেছে তারা এই আসামিদের পরামর্শে ইন্ধনে এই খুনগুলো করেছে। এই যে এই অভিযোগই এক ধরনের হয়তো ইন্টারপোলকে ভাবতে বাধ্য করেছে যে ব্যাপারগুলো রাজনৈতিক। আর যখন বলা হচ্ছে যে আসামিরা পরামর্শে এই প্রধান আসামিদের পরামর্শে খুনিরা প্রধান আসামিদের পরামর্শে খুনের কাজ করেছে, তখন ব্যাপারটা প্রমাণ সাপেক্ষ এবং প্রচুর স্বাক্ষর ব্যাপার, প্রচুর সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স, অনেক কিছুর ভিত্তিতে ব্যাপারটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, প্রমাণ সাপেক্ষ ব্যাপার। সেই কারণেই ইন্টারপোল সাড়া দিচ্ছে না বলে অনেক বিশ্লেষক বলার চেষ্টা করছেন। এরই মাঝে 4 বার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে যেটা বলেছি, কিন্তু শেষ পর্যন্ত ইন্টারপোলকে রাজি করানো যায়নি এবং ইন্টারপোল এখন পর্যন্ত রেড নোটিশ জারি করেনি। তাহলে শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে? একমাত্র উপায় সেটা হচ্ছে ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত দেয় এবং ভারতের সঙ্গে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তির আলোকে ভারত যদি তাদের শেখ হাসিনা সহ অন্যান্যদের ফেরত দেয়। কিন্তু ভারত কি আদৌ ফেরত দেবে, কিংবা ভারতের মনোভাব কি? ভারত এই চুক্তির আলোকে ফেরত দেওয়ার কোনো কারণই নেই, কারণ এই চুক্তির মধ্যেই অনেক যদি কিন্তু রয়েছে। যদি কিন্তু কি রয়েছে? একটা স্পষ্ট ব্যাপার রয়েছে, যদি চুক্তির আওতার কোনো দেশ ফেরত চাওয়া ব্যক্তি সম্পর্কে এরকম মনে করে কিংবা এরকম ধারণা হয় যে এই ব্যাপারটা রাজনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে ফেরত চাওয়া হচ্ছে, তাহলে সেই দেশ সেই ফেরত চাওয়া ব্যক্তিকে ফেরত নাও দিতে পারে। এই যে যদি কিন্তুর মারপ্যাচ, এই যদি কিন্তুর মারপ্যাচে চুক্তির মধ্যেই কিন্তু ফেরত না দেওয়ার অপশন রয়েছে। সুতরাং ভারত যে তাদেরকে ফেরত দেবে এটা মানে ভাবার কোনো অবকাশ আর থাকছে না। তাহলে কিভাবে ফেরত পাওয়া যাবে? আবার যে কথা বললাম যে যদি মনে করে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ফেরত চাওয়া হচ্ছে, রাজনৈতিক হয়রানি করা হবে, এই ব্যাপারটা আরও বেশি প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ভাঙার সময়। বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ভেঙে ফেলে ব্যাপারটাকে রাজনৈতিক রং দেয়া হয়েছে। শেখ হাসিনাকে ফেরত চাওয়া কিংবা শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের ফেরত চাওয়ার ব্যাপারে একটা বড় বাধা তৈরি হয়েছে 32 নম্বরের বাড়ি ভাঙার পরে। ভারত সরকার এখন খুব সহজেই এটা বলতে পারবে যে একটা বাড়ি যেখানে নিরাপদ নয়, সেখানে তুমি যাকে ফেরত চাচ্ছ তিনি বা তারা কিভাবে তোমাদের কাছে নিরাপদ। এই অপশন 32 নম্বরের বাড়ি যখন ভাঙা হলো তখন চতুর্দিকে আলোচনা হয়েছিল, আমরাও আলোচনা করেছিলাম যে 32 নম্বরের বাড়ি ভাঙার ফলে কার লাভ হলো? সরকারের কি লাভ হলো? বৈষম্যবিরোধী আন্দোলনের লাভ হলো, নাকি আওয়ামী লীগের এবং শেখ হাসিনার লাভ হলো? বিশ্লেষকরা বেশিরভাগই বলার চেষ্টা করেছেন যে 32 নম্বরের বাড়ি ভেঙে আওয়ামী লীগেরই লাভ করা হয়েছে এবং শেখ হাসিনার লাভ হয়েছে। একটা সফট কর্নার তৈরি হয়েছে, সেটা আন্তর্জাতিকভাবেও বিস্তৃত হয়েছে সেই সফট কর্নারের ব্যাপারটা। এই ব্যাপারটা যখন সরকার করতে দিল, এই ব্যাপারটা করতে দিয়েই ভারতের মনের মধ্যে একটা বড় সন্দেহ তৈরি করলো যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হতে পারে। সেই কারণেই ভারত যে শেখ হাসিনাকে ফেরত দেবে না এটা তো নিশ্চিত করেই বলা যায়। আবার সরকারের বিরুদ্ধেও নানা অভিযোগ বিভিন্ন দিক থেকে উঠছে। সরকার নানা রকমের বিভক্তি তৈরি করছেন, বিভক্তি তৈরি করে এক ধরনের অসহনীয় পরিবেশ তৈরি করছেন। এই ব্যাপারগুলো অনেকে বলছেন এবং এই আলোচনা হচ্ছে। এই আলোচনা যে হচ্ছে এই সুযোগটা কেউ কিন্তু আওয়ামী লীগ কাজে লাগাতে পারে। যেমন সাংবাদিক আনিস আলমগীর, তিনি সম্প্রতি একটি টক শোতে, যেটা কালের কণ্ঠ খবরও করেছে, স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে তিনি বলছেন শেখ হাসিনার আমলে, খালেদা জিয়ার আমলে আমাদের যেটুকু বিভক্তি ছিল এখন ঘরে ঘরে বিভক্তি। এই বিভক্তির জনক হচ্ছেন উনি, ডক্টর ইউনূস। এর খেসারত এই জাতিকে দিতে হবে, তাকেও দিতে হবে। অর্থাৎ বিভক্তির যে রেখা টানা হয়েছে সেই দায়টা বর্তমান সরকারের উপরে দেওয়ার চেষ্টা করলেন সাংবাদিক আনিস আলমগীর। এই কথাগুলো কিন্তু অনেকেই বলছে যে সরকার নানাভাবে বিভক্তি তৈরি করছে এবং সরকার হিংসাত্মক রাজনীতিকে এক ধরনের উৎসাহ দিচ্ছে কিনা সেই প্রশ্ন
উঠছে। আবার আন্তর্জাতিক সমর্থনের কথা যদি বলা হয়, শেখ হাসিনার বিচার কিংবা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থনের কথা যদি বলা হয়, তাহলে আমরা সম্প্রতি দেখেছি ব্রিটেন সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে দেখা দেননি। সুতরাং ব্রিটেনের সমর্থন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে ব্রিটেনের সমর্থন সরকার হারাচ্ছে কিংবা হারিয়ে ফেলেছে অলরেডি, এমনটা ভাবা যেতেই পারে। জাতিসংঘ কিছুদিন আগেও সরকারের পক্ষে যে অবস্থান নিয়েছিল, সেই অবস্থান আমরা উল্টে যেতে দেখলাম একদিন আগেই। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান তিনি উল্টো মন্তব্য করলেন এবং আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, মানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের কার্যক্রমের ওপরে, সেই ব্যাপারে উদ্বেগ জানালেন এবং এটা সমর্থনযোগ্য নয় এমনটা বললেন। সুতরাং জাতিসংঘের সমর্থনও কিন্তু সরকারের উপরে থাকলো না। আমেরিকার সমর্থন পাওয়ার চেষ্টা করছে সরকার। আমেরিকার সমর্থনের যদি কিন্তু নির্ভর করছে অনেকটা করিডোরের উপরে, এবং সেই জায়গা থেকে সরকারকে যেহেতু পিছিয়ে আসতে হয়েছে, সেহেতু অনেকে বলছেন যে আমেরিকার ছায়া কিংবা আমেরিকার শীতল স্পর্শ সরকারের উপরে থাকবে না, আমেরিকার মতামত ঘুরে যেতে পারে। আর রাশিয়ার সমর্থন পাওয়া খুবই টাফ, কারণ রাশিয়া ভারতের খুবই ঘনিষ্ঠ বন্ধু, ভারত সেইখানে দুতিয়ালি করতে পারবে। সুতরাং এই ব্যাপারটা অনেক কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে সরকারের পক্ষে। ভারত, রাশিয়া, আমেরিকা, যুক্তরাজ্য, জাতিসংঘ, এই সমর্থনগুলো যদি সরকার হারিয়ে ফেলে, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, শেখ হাসিনার বিচার কার্যক্রম প্রতিষ্ঠিত করা, এটা কিন্তু সরকারের জন্য দুরূহ কাজ হবে। যদিও অনেকে আলোচনা করছেন যে সরকার আদৌ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় কিনা। যেমন বিমস্টেকে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ইউনূসের যে সাইডলাইনের বৈঠক, সেই বৈঠকে নরেন্দ্র মোদীকে প্রফেসর ইউনূস বলেছিলেন যে আপনি শেখ হাসিনাকে ফেরত দেবেন না, রাখেন, কিন্তু উনি যেন ভারত থেকে কথাবার্তা না বলেন, কথাবার্তা বললে আমাদের জন্য সেটা অসুবিধা হচ্ছে। তার মানে প্রফেসর ইউনূস এক ধরনের নরেন্দ্র মোদীকে বলেই দিয়েছিলেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দরকার নাই, উনি যেন চুপ থাকেন। সেখানেও একটা প্রশ্ন তৈরি হয়েছিল এবং প্রশ্নটা সেখান থেকেই সব থেকে বেশি দানা বেঁধেছিল যে বর্তমান সরকার শেখ হাসিনাকে আদৌ ফিরিয়ে আনতে চায় কিনা। উত্তর খুব সহজ, বর্তমান সরকারের মনোযোগটা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দিকে নেই। তারা শেখ হাসিনাকে ফিরিয়ে না এনে বরং উল্টো পথে হাঁটতে চায়। সেই উল্টো পথটা হচ্ছে মাইনাস আওয়ামী লীগ, এবং মাইনাস শেখ হাসিনা, সেই ইস্যুতেই সরকার মনোযোগ দিয়েছে, যার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এরকম সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। সুতরাং সরকারের কাছে এখন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার চাইতে আওয়ামী লীগকে মাইনাস করা এবং আগামী ইলেকশনে আওয়ামী লীগকে বাদ দেওয়া, এটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। অনেকে আওয়ামী লীগ নেতারা আবার বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বেসামরিক জঙ্গি গোষ্ঠীর হাতে বিপুল পরিমাণ অস্ত্র চলে গেছে এবং এমনকি তারা সেনাবাহিনীর সঙ্গেও অন্তত 10 দিন এই অস্ত্র নিয়ে 10 দিন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা রাখে। এত বিপুল পরিমাণ অস্ত্র বেসামরিক লোকদের কাছে চলে গেছে এবং আওয়ামী লীগের লোকজন ভারতীয় বিভিন্ন মিডিয়ায় এমন কথা বলার চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতারা, এবং তারা বলার চেষ্টা করছেন জুলাই যে আন্দোলন, জুলাই বিপ্লব, সেখানে এই অবৈধ অস্ত্র ব্যবহার করা হয়েছে, ব্যবহার করেই বেশিরভাগ মানুষকে মারা হয়েছে। কিন্তু এখানে আবার পাল্টা আরেকটা প্রশ্ন আসে যে সেই সময় তো আওয়ামী লীগই ক্ষমতায় ছিল, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বেসামরিক লোকদের কাছে এত বিপুল পরিমাণের অস্ত্র কিভাবে গেল? আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থা, সরকারের, আওয়ামী লীগের তো না, সরকারের তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা কি করলো? কেন সরকারকে এই খোঁজ খবর দিল না? এটা কি আওয়ামী লীগ সরকারের জন্য অনেক বড় ব্যর্থতা না? সেই প্রশ্ন কিন্তু আসছে। আবার ভারতীয় যে গণমাধ্যম দ্য ওয়াল, সেখানে আওয়ামী লীগের নেতারা বলছেন যে এই সকল অস্ত্র, যে বিপুল পরিমাণ অস্ত্র বেসামরিক লোকদের হাতে রয়েছে, সেই সব অস্ত্র যদি সেনাবাহিনী উদ্ধার করতে পারে, উদ্ধার করে একটা নিউট্রাল পরিবেশ তৈরি করতে পারে, তাহলে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশে ফেরার কথা ভাববেন, তখন থেকে দেশে ফেরা শুরু হবে। অর্থাৎ আওয়ামী লীগের নেতারা প্রফেসর ইউনূসের সরকারকে ভয় পাচ্ছে না, প্রফেসর ইউনূসের সরকারের বিচার কার্যক্রম তাকেও ভয় পাচ্ছে না, তারা মূলত ভয় পাচ্ছে বেসামরিক লোকদের হাতে যে বিপুল পরিমাণ অস্ত্র চলে গেছে, সেই অস্ত্র অর্থাৎ বেসামরিক লোকজন, অর্থাৎ আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগ বেশি ভয় পাচ্ছে।
এমনটা আওয়ামী লীগ নেতাকর্মীদের কথাই উঠে এসেছে। দ্য ওয়াল ভারতীয় গণমাধ্যম যে কথাটা আওয়ামী লীগের নেতাদের বরাত দিয়ে তুলে আনতে চেষ্টা করেছে কিংবা তুলে এনেছে। সুতরাং আওয়ামী লীগেরও দেশে ফেরার ব্যাপারে একটা ইঙ্গিত এতদিনে এসে স্পষ্ট হলো যে তারা মূলত তাদের প্রতিপক্ষর ভয়ে দেশে ফিরছে না। তারা এই বিচার কিংবা প্রফেসর ইউনূসের সরকার কোনো কিছুকে মূলত ভয় পাচ্ছে না, তারা ভয় পাচ্ছে তাদের প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোকে। ভয় পাওয়ার কারণও রয়েছে। 5 আগস্ট সরকার পতনের পরে যেভাবে আওয়ামী লীগের লোকজনকে হেনস্থা হতে হয়েছে প্রতিপক্ষের হাতে, সেই ভয়টা আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীদের মনে থাকতেই পারে। সেই ভয়ে তারা আতঙ্কিত হতেই পারেন। সুতরাং তাদের কথা তারা বলতেই পারেন যে সেনাবাহিনী যদি এই সকল অস্ত্র, যদিও দেখা যাচ্ছে দৃশ্যমান সেনাবাহিনী বিভিন্ন অভিযানে বিভিন্ন অস্ত্র এমনকি স্নাইপার পর্যন্ত উদ্ধার করেছে, সেই কার্যক্রমে যদি সেনাবাহিনী সফল হয় তাহলে আওয়ামী লীগ ফিরবে। এখানে দুটো প্রসঙ্গ, এই সমস্ত আলোচনায় দুটো প্রসঙ্গ খুব স্পষ্ট হয়ে যায় বোধহয়। সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের সরকারের আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের নেতাকর্মীদের ফিরিয়ে আনা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশন আদতে নেই। তাদের এখনকার কনসেন্ট্রেশন হচ্ছে আওয়ামী লীগকে মাইনাস করে, দল হিসেবে মাইনাস করে, নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে এক ধরনের সামনের পথে এগিয়ে যাওয়া। শেখ হাসিনা ফিরিয়ে আসলো কি আসলো না, তার বিচার প্রক্রিয়া শেষ হলো কি হলো না, সেটার চাইতে তারা এখন এই মাইনাস ফর্মুলাতে বেশি গুরুত্ব দিচ্ছে। আবার আওয়ামী লীগের নেতারা এই বিচার কার্যক্রম কিংবা সরকারকে যতটা ভয় না পাচ্ছে, তার চাইতে বেশি ভয় পাচ্ছে প্রতিপক্ষ এবং বেসামরিক লোকদের হাতে যে বিপুল পরিমাণ অস্ত্র চলে গেছে বলে তাদের ভাষ্য, সেটাকে। তাহলে এর যে উপসংহার, এই উপসংহার টানা যায় কিভাবে, উপসংহারে কি বলা যেতে পারে? দর্শক, আপনি উপসংহারটা টানুন যে শেষ পর্যন্ত আদতে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আওয়ামী লীগ বিচার কিংবা প্রফেসর ইউনূসকে যেমন ভয় পাচ্ছে না, আবার প্রফেসর ইউনূসের সরকারও আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শীর্ষ নেতাদের ফিরিয়ে আনার ব্যাপারে অত বেশি মনোযোগী নয় যতটা মনোযোগী মাইনাস আওয়ামী লীগ ফর্মুলায়। আপনার